ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ শুনতে চাই মারিয়া তোমার জীবনে। হ্যাঁ, আমারটা শুরুটা হয়েছে আমাদের বন্ধুত্ব দিয়ে। মানে বন্ধুত্ব থেকেও যে খুব সুন্দরভাবে একটা মানুষ আরেকজনকে এত সুন্দরভাবে ভালোবাসতে পারে, হয়তো ও আমার জীবনে না আসলে আমি কখনোই সেটা বুঝতে পারতাম না। মানে আমার জীবনের জন্য একটা স্পেশাল গিফট বলা যায় তাকে। কারণ হচ্ছে মানে ও না আসলে আসলে আমি বুঝতামই না যে জীবনে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে বা ভালোবাসা জিনিসটা কি, মানে এটার সমস্ত কিছু আমি বুঝতে পেরেছি। তাই এই বিষয়টা আমি আজকে এখানে বলবো। শুনতে চাই, শুরু থেকে শুনতে চাই মারিয়া। আমি শুরু থেকেই করব, কারণ ওর সাথে আমি নামটা বলতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ কিছুটা থাকুক। আর ওর সাথে আমার মানে অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। তো প্রথমে না, আমরা 4 বছর একসাথে পড়েছি, বন্ধুত্বই ছিল। এখানে আসলে আমরা দুজনকে যে কখন ভালোবাসাটা এতটা ডিপলি চলে এসছে বা আমাদের মাঝে সেই ফিলিংস চলে এসছে, আমরা হয়তো বুঝতেই পারিনি। আমরা এটাকে বন্ধুত্বের নাম দিয়ে দিয়েছিলাম। আমরা মানে সবকিছু একসাথে পড়াশোনা, আমরা মানে সবকিছু একজন আরেকজনের সাথে শেয়ার করা। প্রথম দিকে তো বন্ধুত্ব, আমরা যখন প্রথম ভর্তি হলাম, প্রথম দিন যখন আমি ক্লাসে এসেছিলাম, তো ওর কথা হলো যে মানে আমি তোকে যখন ফার্স্টে ক্লাসে দেখলাম, কারণ ও ক্লাস স্টার্ট করেছে আগে, আমি কয়েকদিন পরে জয়েন করেছি ক্লাসে। তারপর নবীনবরণে আমি ছিলাম না, মানে সে আমাকে দেখে নাই, আমাকে ক্লাসেই সেদিন প্রথম দেখে। তো ওর কথা হচ্ছে আমি যখন তোকে ক্লাসে প্রথম দেখলাম, মানে আমার মনে একটা শান্তি চলে আসলো যে একটা সুন্দর মেয়ে আমাদের ক্লাসে এসছে। যাই হোক, তারপর বললো যে না, মানে ওর কথা হচ্ছে যে লাভ এট ফার্স্ট সাইট, ওইটাই মনে হয় কিছুটা। বললো যে না, তখন থেকেই কেমন জানি মানে তোকে আমার ভালো লাগতো, বাট বন্ধু বাট ভালো লাগতো। হ্যাঁ, আবার এটাও ঠিক, ও কখনোই আমার মানে সুন্দরের প্রশংসা সে কখনো করতো না আমাকে, যে সুন্দর লাগছে বা এরকম। পরবর্তীতে যে করতো, বাট বেশিরভাগই দুষ্টামি করে অনেক কিছু আর কি ফানি টাইপ বলতো। তো যাই হোক, ওর সাথে আমার ফার্স্ট ইয়ারে তো আমরা বন্ধু, একসাথে পড়াশোনা করতাম, নোট কালেকশন যেটা হয় স্টুডেন্ট লাইফে, এটা একসাথে পড়তে। তারপর সেকেন্ড ইয়ারেও সেম, মানে এমন হলো যে আমি লেখাপড়ার বিষয়টাই ওর উপর খুব ডিপেন্ড হয়ে গেলাম, যে আমি ওর মানে সাজেশন ছাড়া, ওর কথা ছাড়া মানে আর কিছুই আমি বুঝতাম না। সবকিছুতেই মানে ওর ইনভলভমেন্ট আমার লাইফে চলে আসলো। এরকম চলতে থাকলো। তারপর থার্ড ইয়ারও সেম, বাট আমি বুঝতে পারলাম যে না, মানে আমরা হয়তো বা বন্ধুত্বের একটু বেশি কিছু একজন আরেকজনের প্রতি আমরা ফিল করছি, বা ভালোবাসাটা হয়তো বা চলে এসছে, বাট আমরা কেউই কাউকে বুঝতে দিচ্ছিলাম না, সেও না আমাকে, আমিও না। তারপর চলে এসলো, যদিও বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্কটা আর আগে বাড়ে নাই, কারণ আমার বিয়ে হয়ে গেল। তারপর আর বিষয়টা ওইভাবে হয়ে ওঠেনি, মানে বিয়ে হয়ে গেলে তো তারপর তো একটা, এটা তো আর কিছু নাই। একসাথে আবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা হলে দেখা হয়েছে, বাট তখনও বন্ধুই ছিলাম। মানে আমাদের ভিতরের যে একটা সুন্দর একটা সম্পর্ক, ফিলিংস, আমরা কখনোই আমরা শেয়ার করতে পারিনি। কিন্তু ও যখন অনুভব করতে, তোমরা? হ্যাঁ, অনেক অনুভব করেছি। আর বিষয়টা হচ্ছে মানে ও এমন একটা সময় শেয়ার করেছে আমার সাথে, ঠিক মানে তখন আর হয়ে ওঠেনি যে আমি আমার ফ্যামিলির এগেনস্টে যে কিছু একটা ডিসিশন নিব। তখন দুজনেরই বয়স কম, ও এস্টাবলিশ ছিল না, আমিও ছিলাম না, মানে আর হয়ে ওঠেনি এই বিষয়টা। তো মানে আমার জীবনে খারাপ লাগে মাঝে মাঝে এজন্যই, কারণ ওর আমার মাঝে যে বিষয়টা, হয়তো বা এটা আমি আর কখনোই কারো মাঝে খুঁজে পাবো না। আমি খুঁজতে চাই না, বাট চলে আসে কেমন। মানে একটু ডিটেইল বলা যাবে, কারণ অনেকেই রিলেট করতে পারবে যারা হয়তো এভাবে হাত ধরাধরি করে ফ্রেন্ডশিপের মধ্যে ঘুরতে ঘুরতেই তখন যে নিজেরা জানতে দুজনকে ভালোবাসছিল। মজার বিষয় হচ্ছে যে বন্ধুত্বেও অনেক সময় মানুষ হাত ধরাধরি করে, বাট আমরা কখনোই কেউ কাউকে স্পর্শ করিনি, কখনোই না। মানে একসাথে চলার কথা বোঝাতে চেষ্টা করেছি। না, এটা ভালো। আমি মানে আমাদের ব্যাপারটা আমি একটু ডিটেইলস বোঝাতে চাচ্ছি, যে আমরা দেখা গেছে যে একটা জায়গায় আড্ডা দিতে গেলাম, বা কোচিং বা কোনো কারণে আমাদের রিক্সায় উঠতে হলো, তারপরে আমরা একটা গ্যাপ রেখে বসতাম,
বন্ধুত্ব সব সময়, কিন্তু মানে আমাদের মাঝে এই ডিসটেন্সটা একটু একটু ছিল। কিছু স্টোরি শুনতে চাই তোমাদের ওই সময়কার। হ্যাঁ, আমাদের মজার মজার স্টোরি তো আছেই। একটু শুনি। হ্যাঁ, ও মানে আমরা একসাথে যেমন ব্রিটিশ কাউন্সিলে যেতাম, আমরা একসাথে আড্ডা দিতাম ওইখানে, যে ঘন্টার পর ঘন্টা, মানে ও আর আমি বসলে দেখা যেত ঘন্টার পর ঘন্টা কখন সময় চলে যেত বুঝতাম না। দুজন এভাবে হয়তো আড্ডা দিতে দিতেই এক সময় আমাদের মাঝে সেই ফিলিংসটা কখন চলে এসছে আমরা নিজেরাই বুঝিনি, বা বুঝলেও হয়তো বা শেয়ার করিনি। তুমি এটা বলছিলে ছিল যে ওর ভুল। ছোট ছোট জিনিস এবং তোমাকে যেভাবে ভালোবাসতে মনে হয় না যেভাবে কেউ আর কোনদিন ভালোবাসতে পারবে। কোন না। পার্টিকুলার জিনিসগুলো তোমার মনে না। হচ্ছে স্পেশাল? মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না, বাট ও আমাকে দেখলে বুঝে যেত যে আমার মনের অবস্থাটা কি। যেমন দু একটা ঘটনা শুনি। এমন হয়েছে যে হঠাৎ আমি একদিন এসেছি ইউনিভার্সিটিতে, তো ঢুকলাম, ও আমাকে খেয়াল করছে। তো যে কোনো কারণেই হোক আমার মেজাজ মন খারাপ, আমি বলিনি। তো কতক্ষণ পরে একটু পরে বলতেছে, কি রে তোর কি মন খারাপ, তোর মানে কোনো প্রবলেম? তো আমি ওর দিকে তাকালাম, কেন তোর সমস্যা কি, তোর প্রবলেম কি, হইতেই পারে, মানে আমার তো মেজাজ খারাপ। তখন বললো, না তুই তো, মানে আমার মনে হচ্ছে, রাইট? পরে আমি বললাম, এটা ঠিক। বুঝলি কিভাবে? বললো, না তোর চোখ দেখলে আমি বুঝি। ও আবার আমার মানে চোখের যে একটা ভাষা থাকে, এই বিষয়টা মানে ও আমাকে শিখিয়েছে যে এটা দেখলে মানুষ কিভাবে বুঝে। তা আমি তখন একটা মানে বিষয় চিন্তা করলাম যে মানে কেউ কাউকে হয়তো বা ভালোবাসলে এই বিষয়টা মানে একজন আরেকজনের মাঝে আসতে পারে, যে কেউ কাউকে চেহারা দেখলে বা চোখ দেখলে বুঝে যেতে পারে যে তার মনের অবস্থা কি। তখন মানে আমার এটা একটু লাগলো বিষয়টা। তখন আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব তো চলতেছেই, কিন্তু এই যে বিষয়গুলা যখন ঘটতো আমার সাথে তখন আমি এটা ফিল করতাম। কিন্তু একটা আমাদের মাঝে যে জিনিসটা, যেটা আমি বলবো যে বন্ধুত্ব থাকুক বা পরবর্তীতে যদি এটা মানে কারো মধ্যে ফিলিংসটা আসে, অবশ্যই শেয়ার করা উচিত আমি বলবো। কারণ আমরা শেয়ার না করে যেটা হয়েছে, আমি এখন এখানে, সে হয়তো বা অনেক দূরে, মানে আমরা আর এক হতে পারিনি, কারণ হয়তো বা ভুলটা ছিল যে আমরা শেয়ার করিনি, এটা হতে পারে। আর ও যখন শেয়ার করেছে তখন আর আমার পেছনের দিকে যাওয়া সম্ভব ছিল। কোন কোন জিনিসগুলো অনেক স্পেশাল মনে হতো? ওর অনেক কিছু স্পেশালিটি ছিল। মানে ও মানুষ হিসেবে এমনি খুব অনেস্ট, খুবই অনেস্ট, এবং আমি দেখিনি আর কি, আমার হয়তো বা আমি ওকে ভালোবাসতাম বলেই এমন মনে হয়েছে যে আমি মানে ওর মাঝে যেটা পাচ্ছি হয়তো বা আমি এই বিষয়গুলো অন্য কারো মাঝে আর পাবো না খুঁজে, পাইনি। স্পেসিফিকলি কোনগুলো স্পেশাল মনে হতো? ফার্স্ট স্পেশাল হচ্ছে বললাম যে আমাকে যেভাবে ও ভালোবাসছে, আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো মানুষ আছে যে এইভাবে আমাকে ভালোবাসতে পারবে। মানে আমার কাছে এটা সব সময়ই মনে হয়। তার মানে এই না যে আমি মানে পাস্ট ধরে আমি লাইফে আগে বাড়ি, কারণ প্রত্যেকটা ভালোবাসা অনেকে এই ইশারাটা বুঝতে পারে না। তুমি তো কনভিন্স ছিলে যে তোমার জীবনের সেরা পুরুষ তোমার কাছে চলে আসছে, এরকম যত্ন করে আমাকে আর কেউ না, আর কেউ আগলে রাখবে না। কিন্তু আমার ভুল ছিল এটাই। হ্যাঁ, আমার জীবনের এটা অনেক বড় ভুল ছিল যে আমি ওকে আমার লাইফে ধরে রাখতে পারিনি। মানে সেটা দেখা গেছে অন্যরকম হতে পারত। হ্যাঁ, সেটা আমাকে দোষারোপ করে না, বাট একটা কথা আমাকে, একটা কথাই লাস্ট গত এক বছর আগেই আমাকে শুধু বলল যে তুই তো পেয়েছিলি কিন্তু তুই রাখিসনি, তুই ধরে রাখিসনি, মানে তোর ফল্ট এটাই যে তুই তো পেয়ে রাখতে পারসনি। মানে এটা যখন মানে শুনলাম তখন এখনো মানে তখনও খারাপ লাগলো বিষয়টা, যে কথাটা তো ঠিক, দোষটা তো আমার, কারণ আমি যদি একটু সময় দিতাম হয়তো বা বিষয়টা অন্যরকম হতো। ফ্রেন্ডশিপ কত বছরের ছিল আমাদের? ফ্রেন্ডশিপ এখনো আছে, মানে এখনো বলতে হয়তো আমাদের যোগাযোগ নাই। হ্যাঁ, 4 বছরের মতো। ওই সময় 4 বছর। সেখানে কয় বছরের মাথায় টের পাচ্ছিলে যে আমি আসলে তাকে ভালোবেসে ফেলেছি? অ্যাপার্ট ফ্রম ফ্রেন্ডশিপ আমি আসলে তাকে 2 বছরের মাথায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ। কে প্রথম জানান দিল? না, আমরা কেউ জানান দিইনি। তারপরও তো সারেন্ডার করছিল যে আমি আসলে তোকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সারেন্ডার করেছে। হ্যাঁ, ওই যে বললাম যখন দেখা গেছে যে আমি আর ওই যে আমার তখন বিয়ে ঠিক হয়ে যায়, তখন আর ওই বিষয়টা নিয়ে আর করিনি। মানে সে এসে বলছিল সরাসরি? না, ও কখনোই আমাকে সরাসরি এই বিষয়টা বলে নাই, এটা ওর দোষ।
আমি সবসময় এটার জন্য ওকে দোষ দিই যে না, মেয়েদের তুই তো তো বলতে স্পেশালিটি পারবি। আছে, কেমনে দোষ দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, ওই যে হ্যাঁ, হতে regret পারে। থেকে মুক্তি পাওয়া যায়। বাট আমি বলতে হতে চাচ্ছি পারে। যে বুঝিয়ে তো না। দিয়েছিল পরিষ্কার ভাবে। হ্যাঁ। ও তো বন্ধু, ওরও তো ইগো আছে, ও তো ছোট হইতে ভয় পায়। না, সেটাই ও আর হয়তো মাঝখান থেকে হয়তো- ফ্রেন্ডশিপ যেন নষ্ট না হয়ে যায়, এই হ্যাঁ, ভয়টাও তো আছে। রাইট। তারপরে তো বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ, সে কারণ তোমাকে ও ভালোবাসে। ভাবতো যে আমি হয়তো বা কোনো রিলেশনে যেতে চাচ্ছি না, তাই আমাকে বিষয়টা কখনো শেয়ার করেনি। কিন্তু বুঝিয়ে তো দিয়েছে। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে Clearly বুঝেছিল অনেক তো। ভাবে। হ্যাঁ, কারণ ও সবকিছুতে আমাকে যেভাবে আগলে রাখতো আর কেউ তো কখনো, কারণ আমাদের গ্রুপে তখন আরো ফ্রেন্ড ছিল, বা মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, আমরা মানে 7-8 জনের একটা গ্রুপ ছিলাম আমরা। তো তখন আর ওই বিষয়টা ওইভাবে হয়ে ওঠে নাই। তো বললামই তো, এখন দোষটা অবশ্যই আমার, আমি স্বীকার করছি যে দোষ আমার ছিল, এবং শাস্তিও আমিই পেয়েছি। হয়তো বা এরকম কেউ আর আমার লাইফে আসবে না, বা আসার তো সুযোগও নাই। আসবে কেন? সবসময় তো আর সবকিছু আল্লাহ একভাবে মানুষকে দেয় না। আর ছেলে কি ভালোবাসা- অলরেডি অনেক দূরে বলছিলে, তার মানে কি বিয়ে শাদী করে সংসারী হয়ে গেছে? হ্যাঁ, না, তা তো অবশ্যই, কারণ আমার বিয়েরও অনেক পরে সে করেছে। কিন্তু কথা সেটা না, মানে ও দূরে চলে গেছে, মানে ও দেশটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এই দেশেই নাই? না, দেশে নাই। মানে ওর তখন একটা রাগ হলো যে আমি আর এই দেশে থাকবো না, কারণ এই দেশ থেকে তোমার কারণে কি দেশ ছাড়া তাহলে? হয়তো বা কিছুটা রাগ বা ক্ষোভ, অভিমান কিছুটা তোমার ওইরকম কারণেই তো। থেকে হতে পারে, আমার কারণেই হতে পারে, কারণ ও বিষয়টাতে অনেক কষ্ট পেয়েছে, অনেক, এবং ওইটা সে আমার সাথে শেয়ার করেছে। কিন্তু বললামই তো যে কিছু জিনিস আছে আসলে হারিয়ে গেলে আর হয়তো বা এটা পাওয়া যায় না। অনেক বড় একটা বিশাল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা প্রোগ্রাম করতেছি, কারণ আজকে তারিখে এই ভালোবাসা এত বেশি দুষ্প্রাপ্য, স্পেশালি জেনজির অবস্থা কিন্তু মারাত্মক খারাপ। অনেকে জানেও না, বুঝেও না জেনজির কে কমিউনিকেট করার মতো ক্যাপাবিলিটি যে সমাজের নাই, আবার জেনজিকে জেনজির মতো করে বুঝবে সেই ক্যাপাবিলিটি যে সমাজের নাই। জেনজি যে কি পরিমাণ হতাশায় আছে, কি পরিমাণ যে কষ্টে আছে, কি পরিমাণ যে একা তারা, এরা যদি বুঝতো এই সমাজ মনে হয় ডুকরায় ডুকরায় একান্ত। কোন মসজিদ আর মন্দিরে ইট যদি বুঝতো আজকের জেনারেশন কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যায়, কি পরিমাণ সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে যায়, তাহলে মসজিদ মন্দির ইট মনে হয় ফুপায় ফুপায় কান্ত। পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, খুবই খুবই ভয়াবহ। আমরা আপেক্ষিক দৃষ্টিতে বাইরে থেকে হয়তো দেখি যে কেউ হয়তো মাদকের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, কেউ হয়তো খুবই ভেরি ফ্রিকুয়েন্টলি সুইসাইডাল টেন্ডেন্সির ভিতর দিয়ে যাচ্ছে। পেছনের গল্প কিন্তু ভয়াবহ রকমের খারাপ। জেনজিকে বুকে আগলে রাখার মতো, মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো, এবং তাদেরকে সত্যি করে তাদের মতো করে বুঝে তাদের মতো ভালোবাসার মতো এই সমাজ, এই রাষ্ট্রযন্ত্র এবং এই দেশ কিন্তু প্রস্তুত না। এবং ভেরি আনফরচুনেট পার্ট, এরা সবসময় একটা কুল ডুড টাইপের একটা অ্যাটিটিউড ক্যারি ফরওয়ার্ড করতে পছন্দ করে। ভিতরে ভেঙে চুরে শেষ, কিন্তু বাইরে কিন্তু হাস্যোজ্জ্বল একটা মুখ রাখে আর ভাব নেয় যে আমার কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না। আসলে যায় আসে, অসম্ভব পড়ে এবং একা হয়ে যায়, অসম্ভব রকমের একা। রাত গভীর যখন হয়, শুধু আকাশ থাকে আর সে থাকে, এরকম একা হয়ে যায়। তার কথা বলার সঙ্গী থাকে হয়তো সেই সন্ধ্যা তারা, আর সকালবেলায় ঘুম ভাঙে না, অ্যাকচুয়ালি ভোর করে তাকায় থেকে হয়তো সকালের সেই সুখ তারা। তো আমি এর সাথে যে কথাগুলো বলতেছি আর রিলেট করতে চেষ্টা করতেছি যে মারিয়ার মতো পরিস্থিতি অনেকেরই, যারা সময় থাকতে এই কুল বা ডুড অ্যাটিটিউডের জন্য বা সামাজিক কারণে বা এটা করা ঠিক হবে কি না হবে অনেক রকমের ওভার থিঙ্কিং করতে গিয়ে কাছে থাকা মানুষটা যত্ন করতে ভুলে যায়। তখন বারবার মনে হয় যে আবার যদি গোড়া থেকে শুরু করতে পারতাম, ওকে যদি আরেকটু যত্ন নিতে পারতাম, ওর ভালোবাসার রিফ্লেকশনে আমিও যদি সত্যি করে হাতটাকে শক্ত করে ধরতে পারতাম, আমি যদি সব রকমের ঝঞ্ঝা চিন্তা, সব রকমের ট্রিপিক্যাল মিথ থেকে বের হয়ে বলতে পারতাম, হ্যাঁ বাটপার তোর আমি ভালোবাসি, কথা শেষ, জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। প্রতিদিন দীর্ঘ নিঃশ্বাসের সাথে বসবাসের চাইতে প্রাণ খুলে মনের মতো করে, মন উজাড় করে ভালোবাসতে পারতাম নিজের জীবনটাকে। আমি ওর বান্ধবীকে জিজ্ঞেস করতেছিলাম এখান থেকে যখন প্রোগ্রামটা শুরু হয় যে কি ব্যাপার ভাই, কোন দেশে থাকো? বলছে খুশির দেশে না হাসির দেশে থাকে, এরকম বলতেছিল। এভাবে হয়তো অনেক বড় করে সে বাঁচতে পারতো। এখন কেমনে মিস করো? প্রচুর মিস করো তোমার সব কাজে কামে, অবহেলায়, অযত্নে, হ্যাঁ সবকিছুতেই তো ঘুরে ফিরে আসে। হ্যাঁ, ঘুরে ফিরে তো আসবেই। মানে দেখা যায় যে আমার মাথা থেকে ওর বিষয়টা কখনোই ডিলিট করা যায় নাই। তো এটা নিয়ে আমার পরবর্তীতে হয়তো বা বিয়ের পরও কিছুটা যে প্রবলেম হয়নি তা না, হয়েছে। কিন্তু ওই যে বললাম, ওই যে আপনি বললেন যে যত্নের বিষয়টা বা এখনকার, আর সত্যিকারের ভালোবাসা আসলে কি খুবই ধরে রাখতে জানতে হয়। হ্যাঁ, ভালোবাসাটাও ইম্পর্টেন্ট না এখন, আই হেট লাভ, কারণ বাট ইউ হ্যাভ টু কিপ ইট আপ না, ইউ হ্যাভ টু হোল্ড দ্য হ্যান্ড, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ওটা ছেড়ে দেওয়ার 1000টা কারণ থাকতে পারে, একটা কারণ যথেষ্ট। যদি শালারে ছাড়া বাঁচবো না, আমি পাগলা হয়ে যাবো, রোজ রোজ আমার দীর্ঘ নিঃশ্বাস পড়বে, হ্যাঁ আমি এত ট্রমা এত পেন নিতে পারবো না, ওর হাত ধরে থাকি, এই একটা কারণই যথেষ্ট। দুনিয়াকে এসি কি তাইসি, শালা বাঁচতে হবে, এই অল্প সময়ের জীবন, প্রাণ খুলে বাঁচবো, এই একটা কারণই যথেষ্ট। না আমি ওকে ছাড়বো না। আর 1000টা কারণ থাকতে পারে, হ্যাঁ আমাকে প্যারা দেয়, এই অমক করে, এই তমক করে, দেয় তো আমার কপাল পোড়া, আমি যে আমার কপালে ওইটাই জুড়ছে, ও আমার ব্রেন থেকে, আমার নিউরন থেকে, আমার এখান থেকে বের হবে না, তাই ওর সাথে এইভাবেই কোএক্সিস্ট করতে হবে, এটাই ভালোবাসা। আর না হলে এই যে ভালোবাসা যত্ন করতে পারাটা, আটকে রাখতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেয়ে গেছিস তো গ্র্যান্টেড না ভাবা। ভাইরে একটা ব্যাপার আছে, আমরা ছেলেরা ওই যে আর্ম শুট পরে কিন্তু খুব বের হই, পৃথিবীর সমস্ত জায়গা থেকে এত ঝড়ঝাট মানে ঝামেলা পায়, কিন্তু তারপর আমাদের ওই খোলসটা ছাড়ি না। আমি পুরুষ, আমি বাঘ, আমি সিংহ, এরকম একটা বাঘি বাঘি ভাব রাখি, কিন্তু ওই একটা মানুষের কাছে গিয়ে আমরা শিশু হয়ে যাই। আর শালা তখন ওই মেয়েটা গ্র্যান্টেড হয়ে বসে, যো ছ্যাঁচড়া ল্যাচড়া ফ্যাচড়া, তোরা আর ভালো লাগতেছে না, তোরা তখন তোমার সাথে রিলেট করতেছে না, আমি ওভারঅল মার্কেটে যা চলতেছে, তখন হালকা হয়ে যায় বেচারা। কিন্তু বুঝেও না যে বেকুবিটা আর এই ছেলে মানুষটা আর এইটা করার জন্য সমস্ত খোলস সে ছেড়ে দেয় শুধু একজনের কাছে। হি লাভস টু সারেন্ডার ইন ফ্রন্ট অফ হার গার্লফ্রেন্ড। খুব প্যারা চলতেছে সমাজে, আমরা কেন জানে নিজেদের কুল প্রমাণ করতে গিয়ে, আর আমি যে অনেক ডিমান্ডেবল, এই যে সাইকোলজিক্যাল গেম চলতে থাকে প্রেমিকার মধ্যেও, যে আমি সেরা, আমার প্রতি ফ্যাসিনেট হয়ে থাকুক, আরো পাগল হয়ে থাকুক, তাহলে আমার মনে হয় ডার্ক সাইকোলজির এই গেমটা খেলতে হবে। এই ডার্ক সাইকোলজি গুলো এখন অনেক বেশি পপুলার হচ্ছে, এই যে সব কারণে ওরা তখন এই ডার্ক সাইকোলজির গেম খেলে। আচ্ছা ওই করছে 3 নম্বর, আচ্ছা আজকে আমি আর ফোন না দিই, দেখি বেটা কি করে, মানে আরো আমার প্রতি হোক, লাভ কি? এই ডার্ক সাইকোলজির গেমে চলতে গিয়ে, গেমিং করতে গিয়ে ওই কাছের মানুষটাকে যত্ন করার, হাতটাকে যে ধরতে, এটা ভুলে যায়। যখন চলে যায় তখন আবার কষ্ট হয়। মারিয়ার সাথে রিলেটেড না এই স্টোরিটা বা এই স্টেটমেন্ট গুলো, বাট আমার শুধু একটা জিনিস রিলেটেড, যে আমি বুঝে গেছি দ্য সিগন্যাল ইজ ভেরি ক্লিয়ার, যে হ্যাঁ আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমার চলবে না, আমাকে যত্ন করার জন্য একটা মানুষ পৃথিবীতে পেয়ে গেছি, আমি কেন ছাড়বো? এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর এখন লাইভ প্যারালালি যাচ্ছে, ঠিক আছে তুমি তোমার জায়গায়, আমি বুঝতেছি, কিন্তু যে টিং টিং করে আওয়াজ দেয় তোমার মোবাইলের মতো, নিজেকে ভালোবাসি তাই, হ্যাঁ হ্যাঁ, সো ওই যে নিজেকে ভালোবাসলে তো সবকিছু ভুলে তখন নিজেকে নিয়ে থাকতে হবে, আর তো কিছু নাই, কারণ জীবন তো চলতে হবে। কিন্তু ওই বিষয়টা তো ব্রেনে ডিলেট করা যাবে না কখনোই, ডিলেট তো আর এটা হচ্ছে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের মাঝে যে একটা অনুশোচনা, যে আমি মানুষটাকে ঠকিয়েছি, এটা অনেক বড় ব্যাপার মারিয়া, এটা অনেক বড় ব্যাপার। এবং এই বিষয়টা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে, এবং এটার জন্য আমি আমার লাইফে অনেক, মানে আমার লাইফে স্ট্রাগল গেছে, অনেক বিষয় শুনি, স্ট্রাগল গল্প শুনি, স্ট্রাগল গেছে, হয়তো বা বিয়ের পরে অনেক রকম অনেক ঝামেলা ছিল। স্টোরিতে যাচ্ছ না, হ্যাঁ আমি আসলেই শুনতে যাচ্ছি। তোমার লার্নিং মেসেজটা খুবই মারাত্মক মারিয়া, সো প্লিজ ডিপ ইন দ্য স্টোরিজ বলো। বলবো এজন্যই আমি, এবং সবার আগে মেসেজ ক্লিয়ার, যে কেন যত্ন করতে হবে, স্টোরিটা আগলে রাখতে হবে, কেন রাখনি, না রাখাতে কি হয়েছে তোমার জীবনে, শুনি, গল্পগুলো বলো, কথাগুলো বলো, আগলে রাখতে হবে। এবং আমি যেটা হয় যে মহামান্য শিক্ষয়িত্রী আগলে রাখতে শিখছি আমরা, এবার গল্পে ঢুকো, এখন কি হয়েছে, হচ্ছে স্ট্রাগলগুলো কি নিতে হয়েছে, কি প্যারা খাইছো এর জন্য? প্যারা খেয়েছি আমি বিয়ের পর, এমন না যে আমি আমার হাজবেন্ডের কাছে কোনো কিছু লুকিয়েছি, যেটা সিম্পল ছিল এটা আমি বলেছি, এবং আমার হাজবেন্ডেরও এটার জন্য সবসময় হয়তো মনে হয় বা হতো যে আমি ওকে কখনো ভালোবাসিনি, মানে আমার মাঝে হয়তোবা অন্য আরেকজন সবসময় আছে, এবং হয়তোবা আমি বিষয়টা, মানে ওকে আমি আমার এটা দায়িত্ব থেকে আমি পালন করছি আমার মানে বিয়ের পরের লাইফটা, যেটা ও মানে ওর আর আমার মাঝে তখন একটা গ্যাপ চলে আসলো, বা ও সবসময়ই আমার কথাবার্তা বা আমার সবকিছুতে মনে হয়েছে যে আমি হয়তোবা ওকে ভালোবাসি না, বা আমি হয়তোবা ফ্যামিলি, কারণ যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, যে আমি ফ্যামিলির কারণেই আমি বিয়েটা করেছি, আর আমি হয়তোবা ওর সাথে সুখী না। এবং অনেকবার আমার হাজবেন্ড এটাও বলেছে যে তুমি যদি চাও তোমার পাস্টের কাছে ফিরে যেতে আমি হেল্প করব, কিন্তু আসলে তা না, যখন সিরিয়াস হয় তখন সব মানুষই আর চায় না, কিন্তু আমিও চাইনি আমার লাইফে, কারণ যেটা পাস্ট সেটা তো আর ফিরে যাওয়া সম্ভব না, আর আমি যাবও না। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে বিষয়টা আমি ফেলে চলে এসেছি
ওইটার অনুশোচনা আমার মাঝে আছে, কারণ আমি ভুল করেছি, আমি অনেক বড় একটা ভুল করেছি, একটা মানুষকে কষ্ট দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ফিলিংসটা শুধু আমার জন্যই ছিল। আর এমন মানুষ মানে লাইফে হারানো মানে এটা অনেক বড় একটা সম্পদ হারানো, বা অনেক মানে লাইফের একটা মূল্যবান বিষয় হারিয়ে ফেলার মতো। এর চেয়ে বেশি আর অনুশোচনা মানুষের কিছু হতে পারে না যখন একটা ভালোবাসার মানুষকে সে হারিয়ে ফেলে। কারণ সে বুঝতে পারতেছে যে তার মতো করে তাকে সে আর কখনোই তাকে ভালোবাসবে না, অন্য কেউ কখনোই সেটা পারবে না। তখন এই যে অনুশোচনা একটা মানুষকে তখন ভালো থাকতে দেয় না, পারে না তখন সে ভালো থাকতে। আর আমি বুঝতে পারতেছি যে আমার কারণে অন্য একটা মানুষ কষ্টে আছে, বা তার লাইফ হয়তো বা বরবাদ হয়নি বা ওইভাবে নষ্ট হয়নি, কারণ ও লাইফে নিজেকে সামলে নিয়েছে। কিন্তু আমি তো জানি যে ও কতটা মানে ডিস্ট্রয় হয়ে গেছে আমার জন্য। ওই বিষয়টাও আমার মাঝে অনেক খারাপ লাগা কাজ করতো। তখন আমি স্বাভাবিকভাবেই আমার সংসার জীবনগুলোতেও আমি সেভাবে কনসেন্ট্রেশন দিতে পারিনি। হ্যাঁ, আমি ভুল, এটা আমি মেনে নিচ্ছি। তো এটা আমার হাজবেন্ডও বুঝতো, কিন্তু এখন যা হওয়ার তো হয়েই গেছে, এখন না এটা তো আর আমার কিছু করার ছিল না। তারপরে এভাবে তো চললোই, আর এখনো চলছে এই তো। আর নিজের ফিলিংসটা তো বললাম, আরো হয়তো খারাপ লাগা অনেক আছে, থাকে মানুষের। এটা যে হারিয়েছে এরকম মূল্যবান কোনো কিছু, সে হয়তো বা বুঝবে আমার কথায়। আর আমাদের প্রোগ্রামটা যখন দেখবে হয়তো বা সেও দেখতে পারে, হয়তো ও ভাববে যে আমি বিষয়টা নিয়ে এখানে বলছি, যদিও সে এটা কখনোই কারোর সাথে শেয়ার করে নাই। এমনকি আমাদের সার্কেলে কেউই এটা জানতো না যে আমাদের মাঝে আসলে মানে এরকম একটা, কারণ এটা তো সম্পূর্ণই আমাদের মনের একটা বিষয় ছিল। আমরা একজন আরেকজনকে পছন্দ করতাম, কিন্তু আমরা এটা তো রিলেশনে যাইনি বা ওইভাবে আমরা কখনো কেউ কাউকে বলিনি। আমিও মাঝে মাঝে ওকে দোষ দেই যে তুই তো আমাকে বলিসনি, বা সেভাবে ধরে রাখার চেষ্টা মানে করা হয়নি তোর দিক থেকেও। শুধু তো দোষ আমার না, আমি হয়তো বা বুঝে পেয়েও আমি আগলে রাখিনি। হ্যাঁ, এটা আমার দোষ, কিন্তু তোর বিষয়টাও তো এখানে অনেক বড় একটা ফ্যাক্ট। তো দোষারোপ করে এখন যা হারানো তো আমরা হারিয়েই ফেলেছি। এখন আর দোষারোপ করাটা হচ্ছে সান্ত্বনা দেয়া একজন আরেকজনকে। মানে আমি ওকে দোষ দিচ্ছি, মানে নিজে একটা সান্ত্বনা পাচ্ছি যে না, আমার তো এখানে আসলে ভুলটা 100% না। এটা হচ্ছে সান্ত্বনা, নিজেকে একটা মানে শান্ত রাখা। কিন্তু আসলে কেউ কাউকে এভাবে শান্ত রাখতে পারে না। এটাই বলবো অনেকেই যে যদি আপনারা কেউ এরকম পেয়েই যান নিজের মনের মতো, এবং এমন কোনো ভালোবাসার মানুষ যদি বুঝে যান যে আপনাদেরকে আর এভাবে কেউ আগলে রাখবে না, তাহলে কখনোই দুনিয়ার কারো কোনো মানুষের জন্য কোনো কিছুর জন্য হলেও এটা হারাবেন না, ছাড়বেন না, কোনোভাবেই তাকে আপনার লাইফ থেকে যেতে দিবেন না। ধরে রাখুন, যেভাবেই হোক আগলে রাখুন। কি সুন্দর করে বলছো। আরেকবার বলো মারিয়া, এই কথাটা কন্টিনিউ করো, কত চমৎকার করে বলছো। আরেকবার, তোমার জীবন দিয়ে কি শিখছো, কেন ভালোবাসা মানুষের যত্ন করা উচিত, কেন ধরে রাখা উচিত, মানে টাইটলি জাস্ট হোল্ড হিজ হার হ্যান্ডস, কেন ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট, কারণ মানে নিজের জীবনেরও অনেক ঘটনা, যেমন আমি আমার লাইফের অনেক বিষয় আমি ওর সাথেই শুধু শেয়ার করতে পারি, আমি আর কার সাথে সেটা শেয়ার করতে পারি না, এটা হয় না। মানে আমার ওর প্রতি যে বিশ্বাস, যে আস্থা, এই বিষয়টা আমি কখনোই কারোর প্রতি অনুভবই করিনি। এবং এটা যখন কেউ বুঝবে, এটা যে মনের দিক থেকে এটা যে কি যে একটা যন্ত্রণাদায়ক, এটা মানে যার উপর দিয়ে গেছে বিষয়টা একমাত্র সেই বলতে পারবে যে নিজের ভালোবাসার, নিজের একটা আপন মনে হয় যে এটা মানে আরেকটা একটা হার্ট, দুইটা দেহ যে বলে ওই রকম একটা বিষয়। মানে আমি কিছু বলার আগেই তো বুঝে যায় যে সামথিং রং। সেও আমাকে দেখেই বলতো যে কোনো একটা ব্যাপার তো আছে। আবার আমি যখন একটু খুশি থাকতাম, হাসি খুশি, ওটাও সে দেখতাম খুব মানে ওর ভালো লাগতো। ওর কখনো মন খারাপ হলে বলতো যে মানে তোর একটু মানে তুই একটু হাসি খুশি থাক, আমার ভালো লাগবে দেখতে। মানে এরকম একটা বিষয় ছিল আমাদের মাঝে। তারপরেও দেখা গেছে যে ও মানে
আমরা বিয়ের পরও অনেক সময় কথা বলেছি, বন্ধু হিসেবেই কথা বলেছি। তখনও মানে আমি ওর সাথে যে শেয়ারিংটা করতে পেরেছি, আমার মনে হয় না আমি কারোর সাথে আর সেটা করতে পারবো। মানে আমার কাছে তখনও মানে ওকে আমি আসলে একটা ভালো বন্ধু হিসেবেই সে আমার লাইফে মানে এমন একটা পার্ট হয়ে গেছে যে এই পার্ট থেকে আমি কোনোভাবেই নিজেকে আর আলাদা করতে পারিনি। মানে ও আমার লাইফের একটা পার্ট, মানে আমার সবকিছুর একটা পার্ট থেকে মানুষের যেমন একটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক, মানে ও মনে হচ্ছে যে আমার লাইফের একটা পার্ট। মানে ওকে ছাড়া আমি আমার কোনো কিছুতেই আর আলাদা করে দেখতে পারছি না নিজেকে। মানে সবকিছু আমি তার সাথে আবার শেয়ার করা শুরু করলাম যে সেই। বাট হ্যাঁ, এমন না যে এবার এটাকে অনেকে হয়তো বা পরকীয় ভাবতে পারে, কারণ এরকম কিছু আমাদের কখনো ওইভাবে হয় মানে আমরা ফিল করিনি বা আমরা কথাও বলিনি, দেখাও করিনি, এরকম না। কিন্তু দূর থেকেই হয়তো বা মেসেঞ্জারে বা কোনো টেক্সটের মাধ্যমে হয়তো শেয়ার করছি, ওর খারাপ লাগাগুলা শেয়ার করে বা ওর ভালো লাগাও শেয়ার করে, আমি আমার ভালো লাগা খারাপ লাগাগুলা অনেক সময় শেয়ার করেছি। এরকমও হয়েছে, কারণ মানে ওই যে আমাদের একটা জীবনের সাথে জড়িয়ে গেছে, একজন আরেকজনের জীবনের সাথে আমরা জড়িয়ে ফেলেছি, মানে আমরা এটা থেকে আর বের হতে পারিনি। হ্যাঁ, ও ওর লাইফে এখন সুখী আছে, বিয়ে করেছে, অবশ্যই করবে, লাইফ পার্টনার তো লাইফে লাগবেই। আমারও লাইফ পার্টনার আছে এবং আমিও হ্যাপি আমার হাজবেন্ডের সাথে। আমার হাজবেন্ড তো অনেক ভালো একজন মানুষ, কারণ আমি আবার ওর সাথে কোনো কিছু লুকাইনি, আমি সব কিছুই ওর সাথে শেয়ার করেছি এবং এখন তো আমরা অনেক ভালো মানে লাইফ পার্টনার। ও আমাকেও ভালোবাসে এবং আমার ভালো মন্দ সবকিছুতেই ও, এবং ভালো না হলে সবচেয়ে বড় কথা আমি এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে বা এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমার নিজের জীবনের গল্পটা বলতে পারতাম না, তাই না, যদি আমি লুকিয়ে রাখতাম। এবং সে এটা অ্যাকসেপ্টেবল বা ওর কাছে আমার সবকিছুই গ্রহণযোগ্যতা আছে, এজন্য আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে পারছি আমার বিষয়গুলো। মানে খুব অবাক হচ্ছি আপনার পার্সোনালিটি জোর দেখে। আপনি চলে আসছে ভদ্রতা মানে ঈশ্বরের সম্মানের কারণে তুমি থেকে আপনিতে চলে গেছি, আর সত্যি খুব অবাক হচ্ছে। এবং সেই সাথে আপনি জঘন্য রকমের সততা নিয়ে চলা একজন মানুষ, বলেন আপনার বন্ধু বান্ধবরা? হ্যাঁ, আমি অনেস্ট। এবং আপনি আপনার স্বামীর কথা বলতেছিলেন, আপনার প্রিয়তম স্বামী খুব ভালো করে জানে যে আপনি জঘন্য রকমের সৎ একজন মানুষ। এত সৎ হইতে নাই, সবকিছু একসেপ্ট করে, এত সৎ হইতে নাই। হয়তো আজকের পৃথিবীর সাথে সাংঘর্ষিক, আজকের সমাজের সাথে সাংঘর্ষিক। আজকের সমাজ প্রতি মুহূর্তে একটা মানুষকে জাজ করে, একটু পোশাককে নিয়ে, একটু চুলের কাটিংটাকে নিয়ে, বা কালারের চুলের একটা শেডকে নিয়ে, আমি অনেক জাজমেন্টে মানে আমি মানুষের অনেক এরকম বাজে রকমের সৎ হতে নেই এই সময়। কিন্তু আমি তো ওই যে আমার মতো, আমি তো আমার মতোই। এত কিছু বলছেন আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে, এটার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ যে ভালোবাসার বাংলাদেশ এবং অফকোর্স লাভগুরু এতেশামকে আপনি এটা শুনবার, এভাবে বলবার অধিকার দিয়েছেন। স্পেশালি আপনার ড্রয়িং রুম থেকে বেডরুম, কিচেন থেকে আপনার ব্যালকনি, সেখানে আমাদেরকে নিয়ে এক্সপ্লোর করতেছেন, এটার জন্য আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই। বাট আপনার এই তথ্যের জন্য সবচেয়ে বড় যে উপকার হবে, এই যে জেনারেশনের কথা বলছিলাম, বাইরের যে পৃথিবীর কথা বলতেছিলাম, অনেকেই পড়তেছে তাদের কাছের মানুষজনকে হারিয়ে ফেলে, একটু অযত্নের কারণে, একটু অবহেলার কারণে, বা সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে। আপনি যেমন বছরের পর বছর পড়তেছেন, ওই দীর্ঘ নিঃশ্বাসের সাথে পড়তেছেন, ঠিক সেই রকম ভাবে আর বাকিরা যেন এই কষ্টের মধ্যে না পড়ে। যে কথাগুলো বলতেছেন ইজ ভেরি ফ্রিকিং ইম্পর্টেন্ট, যে যেই মুহূর্তে তুমি বুঝে যাবা যে এই মানুষটি বা এই মানবীটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একে ছাড়া আমার পথ চলা ঠিক হবে না, সেই মুহূর্তে তাকে যে কোনো মূল্যে আটকে রাখার চেষ্টা করো। যে কোনো মূল্যে বলতে যে কোনো মূল্যে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কেন জানি মানে অফকোর্স আপনার হাজবেন্ড যিনি আপনার প্রিয়তম স্বামী, তাকেও কৃতজ্ঞতা জানাই, কারণ উনি দিন শেষে বুঝে গেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে বুঝানোর মতো সেই নহবত তৈরি হয়েছে বিধায় আমার কাছে মনে হয় কেন জানি যে উনি আসল জিনিসটা ধরতে পেরেছেন যে আমার প্রিয়তম স্ত্রী বা আমার সন্তানের মা, আর যাই হোক, সে জঘন্য রকমের সৎ, এত বেশি সৎ যে এই মানুষটাকে অবিশ্বাস করার, এই মানুষটাকে অপছন্দ করার, এই মানুষটাকে কোনোভাবে সরিয়ে দেওয়ার কোনো কারণ হয় না। যে ভুলটা আপনি করেছেন আপনার ফ্রেন্ডের সাথে, যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক তৈরি হতে পারত, সে ভুলটা আপনার স্বামী করেনি, কারণ ও বুঝে গেছে যে নিখাদ একটা খাঁটি সোনা পাইছি। কারণ আমরা বহু কিছু পেটের মধ্যে ধারণ করে বাইরে কিন্তু বুঝতে দিই না, প্রতি মুহূর্তে অভিনয়ের ভিতর দিয়ে যায়। আর একজনকে আপনি ভালোবাসার কথা বলতেই পারলেন না, সেই কথাটাও অ্যাকনলেজ করতে, সারেন্ডার করতে আপনার স্বামীর কাছে দ্বিধা করেনি। এর চাইতে সততার আর কিছু হতে পারে না। অনুষ্ঠানের শেষের দিকে আসছি, বা শেষের দিকে একটা জিনিস হয়তো আমি তার কাছে জানতে চাইবো, দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। আপনার সংসার ভালো থাকুক,
আপনার স্বামী সন্তানের সাথে আপনি ভালো থাকেন, অনেক জীবনটাকে বড় করে বাঁচেন। আপনার মতো সৎ মানুষগুলোর জীবনে ভালো থাকাটা খুব বেশি জরুরি। আর আমরা প্রতি মুহূর্তে বাঙালি জাতি খুব জাজমেন্ট করতে পছন্দ করি, যারা জাজমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর দিয়ে যায়। মজার ব্যাপার, ধরেন এই প্রডিউসার, এই যে একটা রাস্তাঘাটে দেখা যাচ্ছে ছিনতাই ঘটনা ঘটতেছে, বা একটা ছোট্ট ছেঁচড়া চুরি ঘটনা আছে না, এই যে বোন পাউরুটি নিয়ে দৌড় মারছে, আর পিটা যত যার যেমন ফ্রাস্ট্রেশন, বই পিটাইছে কিন্তু ওই যে ডালের তারকা দেয়া নিকানো এই কথা বলার কারণে ওই পিটুনির রিফ্লেকশন ছাড়তেছে কিন্তু ওই টোকায়ের উপরে, যে ওই দুটা বনরুটি নিয়ে দৌড় মারছে। তাই আবার কিছু মাল আছে আমাদের মতো ইউটিউবার এরকম করে দাঁড়ায় যায়, হ্যাঁ এই যে মেয়েগুলো বাইরে হচ্ছে, হ্যাঁ দেখেন এই যে উপরে বাইরে হচ্ছে, এই যে ক্লাব থেকে বার থেকে কিভাবে পৃথিবীটাকে ধ্বংস করতেছে, ওর মুখ দিয়ে কিন্তু ভক ভক করে গাজার গন্ধ বাড়াচ্ছে। আবার এই যে ভিডিও ধরতেছে যে ভাই আপনি তো আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কি করতেছিলেন, এখানে একটু বসছিলাম, 2 পেগ মাল খাইছি। হ্যাঁ দেখেন কিভাবে জীবনটা, সমাজটা কিভাবে ধ্বংস হচ্ছে। আগের দিন পার্টি করছে শালায়, ওর কপালে ওই দারু মিলেনি, বিদেশিও কিন্তু চুহানি দেখাইছে, মানে ম্যাথর পটিতে যেটা খায়। কিন্তু এই যে জাজমেন্টাল জাতি, ও আবার একটা ক্যামেরা নিয়ে সাথে সাথে কিন্তু পৃথিবী শুধরানোর দায়িত্ব নিয়ে বসেছে। আবার কিছু বাটপার আছে নিজেই সারাদিন গুলো করছে, করে ওখান থেকে বাইরে যখন ধরা গেছে, কিছুক্ষণ আগে রেড পড়লো কিন্তু ও ধরা গাইতো, একটু বাইরে গেছে ও তখন ক্যামেরা দাঁড়া গেছে। বড় কঠিন, বড় সাংঘর্ষিক, বড় দ্বিমুখী জাতি আমরা। আমরা দুই দিক দিয়ে পা পা পা, এদিক দিয়ে কথা বলি, এদিক দিয়ে কথা বলি, এরকম দ্বিমুখী জাতি মনে হয় দুনিয়াতে দ্বিতীয়টা না। সেখানে এরকম ক্যারেক্টারিস্টিক্সও আছে, সলিড একদম রক, এবং ট্রাস্টের জায়গাতে কোন রকমের ভালনারেবল কিছু নেই। এই জন্য সাহস রাখে এভাবে কথা বলার। একে হজম করার সমস্যা নাই, আমাদের ডিসেন্ট্রি হয়, এটা আমাদের সমস্যা, ওদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষজন পৃথিবীতে আরো বেশি নিয়ে আসেন, যাদের ওই গার্ডস থাকে যে আমি এতটুকু করেছি, আই অ্যাডমিট ইট, আই অ্যাকনলেজ ইট, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। এবং ওরা ভালো, যেটা ওর স্বামীর কথা ওকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এই বারবার, এই কারণে সে বুঝে গেছে যে আমি একদম আগুনে পোড়া খাঁটি সোনা পাইছি আমার কাছে, দ্যাটস ওয়াই সে তাকে ছাড়তে চায়নি। আর বেচারা ভুল করছে, সময় মতো সিদ্ধান্তটা নেয়নি, কারণ সিগন্যালটা বোঝার পরেও হয়তো সিদ্ধান্ত নিতে দেরি করেছে। বাট লাস্ট কথা, সেই মানুষটাকে ঘিরে যদি কিছু বলতে চান, যার সাথে আপনার পথ চলা হয়ে উঠলো না, না ইজ ইওর ক্যামেরা। হ্যাঁ অবশ্যই, মানে মানুষ দেখা যায় তোমাকে এভাবে মেনশন করেই বলেন না, তুই বলতেন। ও আচ্ছা, ওকে মেনশন করে বলবো, হ্যাঁ তুই বলতে তো ও না, আমার প্রোগ্রামটা দেখবে কিনা আমি জানি না, হ্যাঁ তুই করেই, কারণ আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, কারণ ও দেখবে কিনা আমি জানি না, আর যদিও কোনো কারণে চোখে পড়েই যায়, বা আমার প্রোগ্রাম যদি ও দেখে থাকে এখন, কারণ আমি জানি না এখন ও কোথায় আছে বা কিভাবে আছে, তবে ভালো আছে এটা বুঝি। তো তুই যদি দেখেই থাকিস, তাহলে আজকে আমি তোকে এটাই বলবো যে আমাদের সেই বন্ধুত্বটা, বা কি বলবো, মানে আমি এখন আর বুঝতে পারছি না। যাই হোক, মানে আমরা যে ভুলটা করেছি, আমি শুধু বলবো যে কেউ যেন এই ভুলটা না করে। আর তোর দিক থেকে আমি এটাই বলি যে তোকে এজন্যই আমি সব সময় মনে রাখি, কারণ আমাকে দেখে বা আমার সৌন্দর্য দেখে হয়তো বা অনেকেই ক্রাশ খেয়েছে, বা অনেকেই অনেকভাবে প্রপোজাল বা আমার লাইফে আসতে চেয়েছে, কিন্তু তুই এমন একটা মানুষ যে আমার মনটাকে তুই সবার আগে দেখেছিস, বা আমার মেন্টালিটি বা আমি কেমন মানুষ এই বিষয়টা বোঝার চেষ্টা করতি, বা তুই জানতি যে আমি কি, মানে তোর কাছে আমার কোনো লুকোচুরি বা কোনো কিছু ছিল না। আমি বলার আগেই তুই বুঝে গিয়েছিলি যে আমি কি মানুষটা, এবং সেই মানুষটাকে তুই ভালোবাসতি। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল, এবং তোর মতো মানুষ হয়তো বা আমি আর জীবনে কখনোই পাবো না, আর পেতে চাইও না। আমার লাইফে যে আছে তাকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। উনিও খুবই ভালো মানুষ, ওর মতো মানুষও হয় না এমন সময়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমি ভুল করেছি, এবং এটা মানে ক্ষমা চাইবো কিনা জানি না, কিন্তু আমি ভুল করেছি, এবং আমি এটা শাস্তিও পেয়েছি অনেকভাবে, এটাও তুইও জানিস। আর আর কি বলবো, আর কিছু হয়তো এখন মানে জানি না যে কি বলা উচিত এখানে বা এই প্ল্যাটফর্মে আমি বললে কোনটা ভালো হবে, এটুকুই। আর তো অনেক কিছুই ছিল বলার, এখন এখানে তো আর বুঝতেছি না যে কি বলতে হবে। বিদায় নিচ্ছে আছে সবার জন্য অনেক অনেক দোয়া। ইনফ্যাক্ট আমার কাছে কেন জানি মনে হয়েছে মারিয়ার ক্ষেত্রে, যেটা আমার স্পেশালি মনে হয়েছে, যে আসলে সে প্রেমিক মানুষটাকে এখনো খুঁজে না, আসলে সে তাকে নিয়ে যে ভবিষ্যতের স্বপ্ন দেখতেছিল স্বামী হিসেবে, তাকে খুঁজে না। ওর হারিয়ে যাওয়া বন্ধুটাকে মনে হয় অনেক বেশি মিস করে। ইনফ্যাক্ট বন্ধুও না, ওর ভেতরে লুকিয়ে থাকা যার একটা সত্তা,
তারই একটা অংশ হয়ে গেছিল, তারে মনে হয় মিস করে। যে হঠাৎ করে প্রশংসা তো করেই না, একদিন হঠাৎ চুল স্ট্রেট করে আসার কারণে তখন হয়তো বলছিল তোরে তো অন্যরকম লাগতেছে রে, এতটুকুই হয়তো অন্যরকম ছিল। অথবা তার কোনো কষ্টে, তার কোনো দুঃখে, তার কোনো 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 ট্রানজিশনাল মোমেন্টে তার সাথে যে ধরনের কথা বলে তাকে চিয়ার আপ করা যায় বা দারুণ একটা ভাইব ক্রিয়েট করা যায় ইনস্ট্যান্ট, সে ক্যাপাবিলিটিস তার মধ্যে ছিল। কারণ আসলে সে বন্ধু হিসেবে বা ভবিষ্যতের হাজবেন্ড হিসেবে বা তার সাথে অন্য কোনো সম্পর্কে জড়ানো চাইতে ইম্পর্টেন্ট ছিল যে মারিয়ার মধ্যে আরেকটা মারিয়া, যেটা প্যারালি তার সাথে পা ফেলে চলতো। বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।